প্রিয় ছাত্রছাত্রীরা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা এই টুনটুনির বই গ্রন্থের অন্তর্গত যে গল্পগুলি আছে সেই গল্পগুলি নিয়ে আমরা আজ একটা সামগ্রিক আলোচনা রাখব। তো যে গল্পগুলো আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি, সেখানে সেই গল্পগুলোর যে নাম এবং যে চরিত্রগুলো আছে সেখানে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি আলাদাভাবে, তাহলে দেখব যেখানে বেশিরভাগ সব পশু পাখির কথা আমরা পেয়েছি। সেই কুমির, বাঘ, টুনটুনি, চড়ুই, ছাগল, এরকম অনেক পশু পাখির কথা যেমন আমরা পেয়েছি, তেমনি কিছু মানবিক চরিত্রের সাথেও আমাদের সাক্ষাৎ হয়েছে। তবে আমরা যেন দেখি সামগ্রিক গল্পগুলো ধরলে যে সেখানে যেন পশু পাখিরাই বেশি বেশি করে ভিড় জমিয়েছে পশু পাখির চরিত্রগুলো। তো লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এই পশু পাখিদের আড়ালে আসলে তিনি মানবিক চরিত্রকে ফুটিয়ে তুলতে চেয়েছেন রূপকের মাধ্যমে। অর্থাৎ আমি বলতে চেয়েছি যে এই পশু পাখিদের আড়ালে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মানুষের কথা বলতে চেয়েছেন। পাঠকদের কাছে, শিশুদের কাছে এই গ্রন্থটার মধ্য দিয়ে পশু পক্ষীর আড়ালে মানুষের কথাকে তুলে ধরতে চেয়েছেন এবং সেই সঙ্গে এই পশু পাখির এবং মানুষের মধ্য দিয়ে কিছু নীতি শিক্ষা প্রায় প্রতিটি গল্পে আমরা গল্পের শেষের দিকে কিছু উপদেশ বা কিছু নীতি শিক্ষা, কিছু আদর্শগত কথা আমরা এর থেকে শিক্ষা লাভ করি। বিশেষ করে শিশুরা প্রতিটা গল্প থেকে কিছু শিখতে পারে, কিছু উপদেশ পায়, যা তাদের ভবিষ্যৎ চলার পথে বেশ কিছু কাজে লাগে। এই উপদেশগুলি তাদের চলার পথে প্রয়োজন হয়। তো আমরা সেই নিয়েই মূলত এটা আলোচনা করব যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী টুনটুনির বই গ্রন্থে পশু পক্ষীর আড়ালে মানুষের কথা বলতে চেয়েছেন এবং সেই কথার মধ্য দিয়ে শিশুদের কাছে, বয়স্কদের কাছে তথা সকল মানুষের কাছে গল্পগুলোর মধ্য দিয়ে কিছু উপদেশ, কিছু নীতি শিক্ষা তুলে ধরতে চেয়েছেন। তো টুনটুনির বই গল্পে আমরা কম বেশি প্রায় ২৭টি গল্প আমরা দেখতে পাই, যেগুলো আমরা ইতিমধ্যে বেশ অনেকটাই আলোচনা করে ফেলেছি। তো এই গল্পগুলোর মূল চরিত্রগুলি হলো বেশিরভাগ পশু পাখি, কীট পতঙ্গ,
সরীসৃপ জাতীয় প্রাণী, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই কিছু মানবিক চরিত্র, কিছু মানুষ। এরা সবাই একে অপরের ভাষা বোঝে, মানুষের মতো কথা বলে, মানুষের সঙ্গে কথা বলে, নিজেদের ভিতরে ভাব বিনিময় করে। এগুলো আমরা গল্পের ভিতরে দেখতে পেয়েছি আলোচনার ক্ষেত্রে, আলোচনার সূত্রে। এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যে বিভিন্ন রূপকথা, উপকথা এগুলো শুধুমাত্র সাহিত্যিক কল্পনা মাত্র নয়, সেখানে কিছু আমরা বাস্তবতাও পেয়ে যাই। তাছাড়া সাধারণত আমরা জানি, তোমরা জানো যে বাস্তবতা ছাড়া কোনো সাহিত্য লেখা হয় না, সাহিত্য তৈরি হয় না, রচনা হয় না। তো রূপকথার বা রূপকথার ভিতরে থাকে বাস্তবতা। এই বাস্তবতাকে অবলম্বন করে সুদূর প্রসারী কল্পনার বিস্তার উপকথায় সাধারণত আমরা দেখতে পাই। তো এই গল্পগুলোর ভিতরে পশু পাখি কীট পতঙ্গের মধ্য দিয়ে মানুষের গল্প কাহিনীর রূপকে মানুষের জীবনের বাস্তব চরিত্রাঙ্কন যেন লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশুদেরকে উপহার দিয়েছেন, বয়স্কদের উপহার দিয়েছেন। লেখক রায়চৌধুরী এই বইটা লিখতে গিয়ে আমার মনে হয় শিশু শিক্ষার খুব বড় আসর মনে হয় তিনি এখানে ফাঁদেননি। আসলে শিশুদের নির্ভেজাল আনন্দ দেওয়ার জন্য কিছু অবাস্তবকে, কিছু বাস্তবকে রসের মোড়কে মুড়িয়ে নিয়ে ভাষাভঙ্গিতে নিজস্ব স্টাইলে শিশুদের উপযোগী করে বাস্তবের মতো করে পরিবেশন করে, বাস্তব উপযোগী করে শিশুদেরকে বিস্ময়ে আবিষ্ট করে তোলার জন্য এ বইয়ে, এ গ্রন্থে একের পর এক সব গল্পগুলো তিনি লিখেছেন। আর এই গল্পগুলি তিনি নিজের থেকে বানাননি। সাধারণত লোককথার, লোকসাহিত্যের ভান্ডার থেকে এগুলি মূলত উদ্ধার করেছেন। শিশুদের মনকে ভোলানোর জন্য সাধারণত এই গল্পগুলি মুখে মুখে, বয়স্কদের মুখে মুখে, ঠাকুমাদের, দিদিমাদের, মায়েদের মুখে মুখে সাধারণত এগুলো প্রসার লাভ করে, প্রচারিত হয়। আসলে লেখকের মূল উদ্দেশ্য ছিল শিশুদেরকে মনোরঞ্জন করা, এবং তার পাশাপাশি আরও একটা উদ্দেশ্য ছিল বলে মনে হয়, যে পরাধীন তৎকালীন ভারতবর্ষের নানা রকম নির্যাতনের কথা, অত্যাচারের কথা কিছু রূপকের মাধ্যমে বয়স্কদের কাছে, শিশুদের কাছে তুলে ধরা, অনাগত ভবিষ্যতের শিশুদের সামনে তুলে ধরা, তাদেরকে সুদূর অতীতের কথা জানানোর জন্য। এখন প্রশ্ন উঠতে পারে
আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে লেখক ও রায়চৌধুরী সব ক্ষুদ্র ক্ষুদ্র সব প্রাণীর এমন এমন মহৎ মহৎ দিক দেখালেন কেন? এ কথার উত্তর দিতে গিয়ে বলা যায় যে আসলে প্রবল ইংরেজদের, প্রবল পরাক্রমশীল অত্যাচারী অপ্রতিরোধ্য ইংরেজদের শাসনকালে পরাধীন সব ভারতীয়রা তখন অতি তুচ্ছ এবং তাদের কাছে খুব দুর্বল, শক্তিহীন, নগণ্য ছিল মাত্র। সেজন্য লেখক দেখাতে চেয়েছেন এই গল্পগুলোর মধ্য দিয়ে যে মনের জোর বা শক্তি বা আত্মপ্রত্যয় বা বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি যদি থাকে, তাহলে ইংরেজদের মতো প্রবল শক্তি পরাক্রমশীল জাতির বা শক্তিশালী ইংরেজদেরকে ধ্বংস করতে কোনো রকম অসুবিধা হবে না। অর্থাৎ বিশাল পরাক্রমশীল জাতিকেও বুদ্ধির বলে, শক্তির বলে, আত্মপ্রত্যয়ের বলে তাদেরকে পরাজিত করা সম্ভব। এই মেসেজটা যেন এইসব গল্পের মধ্য দিয়ে অনাগত ভবিষ্যতের শিশুদেরকে বোঝাতে চেয়েছেন, তাদের মনের ভিত তৈরি করতে চেয়েছেন এই গল্পগুলোর মধ্য দিয়ে, যে শুধু ক্ষুদ্র জীব বলেই, ক্ষুদ্র মানুষ বলেই, ক্ষুদ্র অসহায় মানুষ বলেই যে কোনো বড় মানুষকে, বিশাল অর্থবান মানুষকে যে পরাজিত করা যাবে না, এমনটা নয়। বুদ্ধির বলে, শক্তির বলে, আত্মপ্রত্যয়ের বলে বিশাল অর্থশালী মানুষকেও পরাজিত করা যায়। আর সেজন্যই লেখক এই ক্ষুদ্র প্রাণীদের মাধ্যমে, তাদের বিভিন্ন গল্পের মধ্য দিয়ে বিভিন্নভাবে বুদ্ধির বলে জয় দেখিয়েছেন ক্ষুদ্র প্রাণীদের। তিনি দেখাতে চেয়েছেন মানুষ কর্মশক্তিমান বা দুর্বল বা ক্ষুদ্র হলেও তুচ্ছ বা নগণ্য নয়। তারাও, এই ক্ষুদ্র প্রাণীরাও বিরাট ভূমিকা নিতে পারে। তাদের বুদ্ধি, তাদের ঐক্যবদ্ধতা বিভিন্ন উদ্দেশ্য বা কার্যসিদ্ধি করতে পারে। লেখক এইসব দৃষ্টিকোণ থেকে পশু পাখির মধ্য দিয়ে মানব সমাজের মানুষের বিভিন্ন চরিত্র নানা রূপকের মাধ্যমে এই টুনটুনির বই গল্পে, বিভিন্ন গল্পের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। সাধারণত আমরা জানি অতি চালাকি ভালো নয়, কারণ তা পরাজয় ডেকে আনে অনেক সময়। লেখক এখানে গল্পের মাধ্যমে দেখিয়েছেন শিয়াল বুদ্ধিমান এবং চালাক, চতুর, ধূর্ত কৌশলে, বুদ্ধির জোরে সে বারংবার জয়ী হয়েছে। আবার এই ধূর্ততার জন্য সে মাঝে মাঝে ক্ষতিগ্রস্তও হয়েছে। এভাবে বাংলা লোককথার মধ্য দিয়ে নরহরি দাস, কুজো বুড়ির কথা, আখের ফল,
এরকম বিভিন্ন গল্পে লেখক পশু পাখির কথার মধ্য দিয়ে আসলে মানব কথা, মানুষের কথাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন, বলতে চেয়েছেন। টুনটুনি আর বিড়ালের কথা গল্পে বিড়ালের করুণ পরিণতিতে লেখক ধূর্ততার পরাজয় দেখিয়েছেন। অর্থাৎ লেখক মানুষের ধূর্ততার না বুদ্ধির ও প্রত্যুৎপন্নমতিত্বের অর্থাৎ উপস্থিত বুদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন টুনটুনির বই গ্রন্থের নানা গল্পের মধ্য দিয়ে। একথা আমাদের স্বীকার করতেই হবে। সংস্কৃত গদ্য সাহিত্যে মূলত নীতি শিক্ষার অবদান এবং পশু পাখির গল্পের একটা বিশেষ গুরুত্ব আছে, আমরা জানি সাধারণত এটা। আর এইসব কাহিনীগুলো মূলত নীতি শিক্ষা প্রচারের জন্য মূলত রচিত হয়েছিল। পশু পাখির গল্পগুলি ছোট শিশুদের অ্যাকচুয়ালি নীতি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই, উপদেশ দেওয়ার জন্যেই মূলত রচিত হয়। আর এইসব পশু পাখিগুলো অবশ্যই মানুষের রূপক। এই রূপকথার কাহিনীগুলির মূলত প্রধানত দুটি উদ্দেশ্য। একটা হলো কৌতুকরস সৃষ্টি করা, আর দ্বিতীয় হলো নীতি প্রচার। এইসব গল্পগুলোর কাহিনীর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো দুর্বলদের প্রতি, অসহায়দের প্রতি, তুচ্ছদের প্রতি, ক্ষুদ্র প্রাণীর প্রতি সমবেদনা জাগানো। এইসব গল্পে দৈহিক শক্তি সম্পন্ন জীবনে নিতান্ত নির্বোধ বলে উপহাস এবং ক্ষুদ্র বা দুর্বলদের বুদ্ধি, হৃদয় ও মাহাত্ম্য, তাদের বিভিন্ন মাধুর্যময় কাহিনী প্রকাশ পেয়েছে সাধারণত। লেখক রায়চৌধুরীর এই বইয়ে সাধারণত এরকম নানা বিষয় কেন্দ্রিক, নানা ভাব কেন্দ্রিক, নানা উদাহরণমূলক গল্প আমরা পেয়েছি। টুনটুনির বই নিঃসন্দেহে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর শ্রেষ্ঠ কীর্তি, একথা মানতেই হবে। মূলত মানুষের মতো কথা বলা, মানুষের সঙ্গে কথা বলা, পশু পাখি কীটপতঙ্গের গল্প বাংলা লোককথাগুলিতে এবং সংস্কৃত সাহিত্যে নানাভাবে, নানা রূপে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আর সেই সব থেকে লেখক রায়চৌধুরী বিভিন্ন লেখার উপাদান সংগ্রহ করেছেন এবং সেই উপাদানকে কেন্দ্র করে প্রয়োজন মতো সংযোজন, বিয়োজনও করেছেন। আর এসবের ফলে তার ভাষাভঙ্গিতে, কথা বলার ভঙ্গিতে
গল্পগুলি হয়ে উঠেছে যেন একটা তার নিজস্ব সৃষ্টি। তার এই সমস্ত গল্পের মধ্যে কয়েকটা যদি নাম করা যায়, যেমন টুনটুনি আর বিড়ালের কথা, টুনটুনি আর নাপিতের কথা, টুনটুনি আর রাজার কথা, উকুনে বুড়ির কথা, পান্তা বুড়ির কথা, চড়াই আর কাকের কথা, এরকম বিভিন্ন গল্পে শিশুদের মনে বুদ্ধি, সাহসিকতা ও আত্মশক্তি, আত্মপ্রত্যয় প্রভৃতি জাগরণে এইসব গল্পে বিভিন্ন কীটপতঙ্গকে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। উপস্থিত বুদ্ধি, ধৈর্য, সাহস থাকলে কিভাবে একটা ক্ষুদ্র শক্তির অধিকারী হয়েও বৃহৎ শক্তিধর প্রাণীকে বা পরাক্রমশীল জাতিকে পরাস্ত করা যায়, সে কথাই এইসব গল্পগুলোর মধ্য দিয়ে ব্যঞ্জনাকারে বর্ণিত হয়েছে। একথা আমরা সহজেই বুঝতে পারি। যেমন টুনটুনি আর বিড়ালের কথা গল্পে আমরা যে শিক্ষা পাই, শিশুরা যে শিক্ষা পায়, সেটা অনেকটা এরকম, মানুষ ক্ষুদ্র শক্তির অধিকারী হলেও আতঙ্কের আবহে তাকে ভয় পেলে চলবে না। ভয় না পেয়ে, নিজেকে হারিয়ে না ফেলে, শত্রুকে মিষ্ট বাক্যে তুষ্ট করে নিজেদেরকে উপযুক্ত ভাবে তৈরি করার প্রস্তুতি নিতে হবে বুদ্ধির বলে, মনোবলের দ্বারা। তাহলেই একদিন তার জয় হবেই এবং তার যে প্রতিপক্ষ, শত্রু, সে একদিন উচিত শিক্ষা পাবেই পাবে। এই বুদ্ধি আর সাহসের জোরে দুষ্ট বা অসৎ লোকের কবল থেকে অনায়াসেই মুক্তি পাওয়া যায়। এবং শুধু মুক্তি নয়, তাদেরকে অর্থাৎ শত্রুদেরকে শাস্তিও দেওয়া যায়। এসব বিষয়বস্তুও এই টুনটুনির বই গ্রন্থের বিভিন্ন গল্পে আমরা পেয়েছি। আরো একটা গল্পের কথা যদি আমি বলি, টুনটুনি আর নাপিতের কথা। এই গল্পে আমরা যে শিক্ষা পাই সেটা হলো বুদ্ধি আর ঐকান্তিক চেষ্টা, সেই সঙ্গে ধৈর্য থাকলে একদিন না একদিন অসাধ্যকে সাধন করা যাবেই, কার্যসিদ্ধি হতে বাধ্য এগুলো থাকলে। আর এর জন্য এক বৃহৎ শক্তির প্রয়োজনও নেই। ওই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐকান্তিকতায় ও জোটবদ্ধতায় ঐক্যবদ্ধ বৃহৎ শক্তি অবশ্যই পারে বিশাল পাহাড় সমান শক্তিকে একদিন না একদিন পরাস্ত করতে। আবার টুনটুনি আর রাজার কথা গল্পটিতে টুনটুনির চালাকি, সেই সঙ্গে রাজার বোকামি তথা নির্বোধ দিক প্রকাশ পেয়েছে।
এ গল্পে আমরা যে শিক্ষা লাভ করি সেটা হলো বুদ্ধির জয় এবং নির্বুদ্ধিতার পরাজয়। তাছাড়া ক্ষুদ্র হলেও যে তুচ্ছ নয় সেদিকটাও এই গল্পে ব্যঞ্জিত হয়েছে, উঠে এসেছে। আবার চড়াই আর কাকের কথা গল্পে বন্ধুত্বের স্বার্থপরতায় একটা করুণ পরিণতি আমরা লক্ষ্য করি। এখানে অতি লোভে বা বোকামিতে কাকের মৃত্যু এবং বুদ্ধির দ্বারা চড়াইয়ের প্রাণ রক্ষা, চড়াইয়ের বেঁচে যাওয়ার যে দৃশ্য লেখক দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এখান থেকে কিছু শিক্ষণীয় অবশ্যই আমরা পেয়ে যাই। আবার যদি আমরা পিঁপড়ে, হাতি আর বামুনের চাকর এই গল্পটা উল্লেখ করি তাহলে সেখানে দেখব এই গল্পে রূপকের আড়ালে লেখক রায়চৌধুরী দেখিয়েছেন ক্ষুদ্র হলেও সে তুচ্ছ নয়। বুদ্ধিমত্তার দ্বারা, বুদ্ধির বলে জয় বা কার্যসিদ্ধি একদিন না একদিন হবেই। আবার টুনটুনির বই গল্পগ্রন্থে আমরা যে গল্পগুলো পড়েছি সেখানে দেখব যে একটা বিরাট অঙ্কের গল্পে আমরা দেখি যে বাঘ আর শিয়ালের কথা চলে এসছে। এরকম কয়েকটা গল্প আছে, যেমন নরহরি দাস, বাঘ মামার শিয়াল ভাগ্নে, কুজো বুড়ির কথা, দুষ্ট বাঘ, বাঘবর, বাঘের পালকি চড়া, বাঘ খেগো শিয়ালের ছানা, এরকম অসংখ্য গল্প। এই বাঘ ও শিয়ালকে নিয়ে লেখা গল্পগুলোতে বাঘের রূপকে বোকা, নির্বোধ এবং শিয়ালের রূপকের আড়ালে ধূর্ত, প্রবঞ্চক, চালাক, বুদ্ধিমান মানুষের রূপ লেখক ফুটিয়ে তুলতে চেয়েছেন। অর্থাৎ বাঘ এবং শিয়ালকে সামনে রেখেছেন বটে, কিন্তু তাদের পিছনে আছে মানুষের কথা। এইসব গল্প থেকে পশুদেরকে সামনে রেখে লেখক বেশ কতকগুলি নীতিশিক্ষামূলক বা উপদেশমূলক কথা পাঠক মহলকে উপহার হিসেবে দিয়েছেন। বাঘ মামার শিয়াল ভাগ্নে গল্পে আমরা দেখি ধূর্ত শিয়াল বাঘের মৃত্যু দেখিয়েছেন, মৃত্যুর ষড়যন্ত্র করেছেন। ভাগ্নের শিয়াল দ্বারা বাঘ মামার এমন মৃত্যু যেন বাংলার সেই প্রবাদ জামাই ভাগনা তিন নয় আপনা মনে করিয়ে দেয়। লেখক এই গল্পে পশুদের কাহিনী রূপকে দেখাতে চেয়েছেন শিয়ালের মতো ধূর্ত, সুযোগ সন্ধানী মানুষের প্রশংসা বাক্যে গিয়ে বাঘের মতো প্রবল শক্তিশালী মানুষও কেমন বোকা হয়ে যায় এবং শেষ পর্যন্ত
মৃত্যুর মুখে পতিত হয়। আবার বাঘের পালকি চড়া গল্পে বাঘকে বিয়ের লোভ দেখিয়ে শিয়াল বাঘকে মেরে ফেলেছে। আবার বাঘ খেগো শিয়াল ছানা গল্পে শিয়াল ও তার স্ত্রী বাঘের গর্তে আশ্রয় নিয়ে বাঘকে ভয় দেখাতে দেখি আমরা। এখানে এই গল্পের মধ্য দিয়ে লেখক দেখাতে চেয়েছেন বাঘ হলো অত্যাচারী শাসক শ্রেণীর রূপক। অত্যাচারীর অত্যাচার যখন চরমে পৌঁছায় তখন নিয়তির অমোঘ বিধানে তার একদিন না একদিন পতন ঘটেই। এটাই মূলত লেখক গল্পটির মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন, শিক্ষা দিতে চেয়েছেন পাঠকদেরকে। আবার শিয়ালের চালাকি ও কূটবুদ্ধিতে শুধু জয় নয়, পরাজয় বা শাস্তিও দেখিয়েছেন লেখক। এমনই কয়েকটা গল্প হলো নরহরি দাস, কুজবুড়ির কথা, আখের ফল প্রভৃতি গল্পে আমরা দেখি চালাকি শিয়াল বা কূটবুদ্ধি সম্পন্ন শিয়াল, ধূর্ত শিয়াল শুধু জয়ী হয়নি, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা পরাজয়ও হতে দেখেছি, তাদের শাস্তি পেতে দেখেছি। অর্থাৎ বেশি বুদ্ধিশালী হলে যে শুধু জয় হবে, পরাজয় হবে না, এ কথা বলা যায় না। আর সেটাই চোখে আঙুল দিয়ে পাঠকদেরকে দেখিয়ে দিয়েছেন রায়চৌধুরী। আবার নরহরি দাস গল্পে এক বুদ্ধিমান ছাগলছানা গভীর বনের ভিতরে প্রচুর খেয়ে মোটা হয়ে নিজেকে নরহরি দাস বলেছে এবং শিয়ালের গর্তে আশ্রয় নিয়ে এসে বলেছে 50 বাঘে মোর এক এক গ্রাস। আর তার এই কথা শুনে ভয়ার্ত শিয়াল বাঘ মামার কাছে যায় এবং শেষে তাদের অবস্থা শোচনীয় হতে দেখি আমরা। এখানে ক্ষুদ্র শক্তিধর ছাগলের সাহসিকতায়, বুদ্ধিমত্তায় তার চরম বিপদ থেকে সে উদ্ধার পায় এবং বিশাল শক্তিশালী, বিশাল দেহধারী হলেও বাঘ এবং শিয়ালের নির্বুদ্ধিতাই তাদের ভীতি, তাদেরকে পরাজয় ঘটিয়েছেন। এটা দিয়েও লেখক গোটা মনুষ্য জাতিকে, মানুষকে এক বিশেষ নীতি শিক্ষা দিতে চেয়েছেন। তাছাড়া কিছু গল্পে একান্ত বোকামির জন্য, নির্বুদ্ধিতার জন্য প্রবল শক্তিশালী এই বাঘের পরাজয় এবং মৃত্যুও দেখিয়েছেন লেখক। চড়াই আর বাঘের কথা গল্পে পিঠে খেতে ইচ্ছুক গরিব চড়াইকে বাঘ সব রকম সাজ সরঞ্জাম উপাদান জোগাড় করে দিয়েছে শুধুমাত্র একটু পিঠে খাওয়ার লোভে, কিন্তু শেষ পর্যন্ত বাঘ সেটুকু পায়নি। আর এই গল্পের কাহিনীর মধ্য দিয়ে রূপকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আসলে দেখাতে চেয়েছেন দৈবক্রমে বা নিয়তির নির্দেশে অত্যাচারীর ভয় পাওয়া এবং বিপদ থেকে উত্তরণে শাস্তিও ঘটতে পারে। বাঘের উপর টাক, বুদ্ধুর বাপ প্রভৃতি গল্পে এই ধরনের নিয়তির ভূমিকা এবং দুষ্টের দমন অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে লেখক পাঠকদেরকে দেখিয়েছেন। বাঘের রাঁধুনি গল্পে
আমরা হিংস্রতার একটা চূড়ান্ত প্রকাশ লক্ষ্য করি। এখানে রাধুনী বাঘের বাচ্চা দুটোকে কেটে উনুনের উপরে ঝুলিয়ে রেখেছে এবং সেই বাচ্চাদের রক্তের ফোঁটা নিচে রাখা গরম তেলে পড়ছে এবং শব্দ হচ্ছে, ভাজার মতো শব্দ হচ্ছে। আর তাদের বাচ্চাদের পিতা বাঘ সেই শব্দ শুনে পিঠে তৈরি হচ্ছে ভেবে লোভ প্রকাশ করেছেন। এমনই মানবিক নিষ্ঠুরতার আয়োজন কিংবা বাঁচতে বা পরিত্রাণ পেতে নির্মমতা থেকে রক্ষা পাওয়ার জন্য যে এরকম নিষ্ঠুরতারও পরিচয় দেওয়া যায়, সেটাই আসলে লেখক এই গল্পের মধ্য দিয়ে, বাঘের রাধুনী গল্পের মধ্য দিয়ে পাঠকদেরকে দেখাতে চেয়েছেন। আবার বোকা জোলা আর শিয়ালের কথা গল্পে শিয়াল পাণ্ডিত্য ও প্রখর বুদ্ধিমত্তার বোকা জোলা, অর্থাৎ এই বোকা জোলাকে এক রাজকন্যার সঙ্গে শিয়াল পণ্ডিত বিয়ে দিয়েছে শুধুমাত্র বুদ্ধির বলে। এই বুদ্ধির দ্বারা অসাধ্যকে সাধন করেছেন এবং সামান্য এক বোকা জোলাকে রাজার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন এবং সেখানকার রাজাও করে তুলেছেন। এই গল্পে আমরা সেটাই লক্ষ্য করেছি। বোকা কুমিরের কথা গল্পে শিয়ালের চালাকি ও ধূর্ততা এবং আকারে ও শক্তিতে কুমির বিশাল বড় হলেও বোকামিতে পরাজয় দেখিয়েছেন কুমিরকে লেখক। শুধু যে দেহধারী হলে, আকারে বড় হলে, শক্তিতে বেশি হলে যে জয় আসবে তা নয়, বুদ্ধি না থাকলে পরাজয়ও আসবে। এটাই সুচতুরভাবে লেখক বোকা কুমিরের কথা গল্পে দেখিয়েছেন। আবার শিয়াল পণ্ডিত গল্পে নির্বুদ্ধিতায়, চরম বোকামির জন্য বুদ্ধির অভাবে কুমিরের শোচনীয় পরিণতি আমরা দেখেছি। আবার সাক্ষী শিয়াল গল্পে শিয়ালের সাক্ষীতে রাজার নির্বুদ্ধিতা, চরম বোকামি উন্মোচিত হয়েছে। রাজার চরম নির্বুদ্ধিতার মুখোশ খুলে গিয়েছে এবং সেখানে দেখি সওদাগর তার চুরি যাওয়া ঘোড়া ফেরত পেয়েছে এবং দুষ্ট চোরও শাস্তি পেয়েছে। এইভাবে আলোচনার শেষ প্রান্তে এসে বলবো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বইয়ের গল্পগুলিতে লেখক রায়চৌধুরী পশু পাখি কীট পতঙ্গের এমনকি মানুষের মধ্য দিয়ে পশু পাখির সঙ্গে মানুষের কথা বলার মাধ্যমে, আকার ইঙ্গিতের মাধ্যমে, ভাব বিনিময়ের মধ্য দিয়ে মানুষের কথাই ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং তার পাশাপাশি সেই সব গল্পগুলোর মধ্য দিয়ে, পশু পাখির মধ্য দিয়ে, মানব চরিত্রের মধ্য দিয়ে পাঠক মহলকে বিভিন্ন উপদেশ বা নীতি শিক্ষা দিতে চেয়েছেন, যে নীতি শিক্ষাগুলোকে কেন্দ্র করে শিশুরা তাদের আগামী চলার পথকে তাদের আগামী চলার পথ অত্যন্ত সহজ হবে বলে আমরা মনে করি।
এই ধরনের গল্পগুলি সত্যিই বাংলা সাহিত্যের সম্পদ বিশেষ, এ কথা স্বীকার করতেই হবে। আর সেদিক থেকে টুনটুনির বই গল্পটির, টুনটুনির বই গ্রন্থটির অবদান বাংলা সাহিত্যে অস্বীকার করার উপায় নেই। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।